হাই গাইস, দিস ইজ রাহুল চক্রবর্তী এবং আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসকে আমরা অপশনাল পেপার হিসেবে কেন রাখব। দেখো, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার পুরো আউটলাইনটা দেখি তাহলে প্রথমেই বলা যায় যে প্রথম ধাপ প্রিলিমিনারি যে প্রথম ধাপটা থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আর প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটা ইন্ডিসপেন্সেবল সাবজেক্ট, কারণ সেখানে 50 মার্কস শুধুমাত্র ইতিহাস থেকে থাকে এবং এই 50 মার্কসটা মেনলি থাকে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এবং আরেকটা থাকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো এই 25 নম্বর প্লাস 25 নম্বর এই টোটাল 50 মার্কস থাকে ইতিহাস থেকে। অন্য কোনো সাবজেক্ট থেকে কিন্তু এতটা মার্কস ক্যারি করে না প্রিলিমিনারি পরীক্ষায়। প্রিলিমিনারির হার্ডেল টপ করার পর তোমরা যখন বিসিএসের মেন্স পরীক্ষা যাও, তো মেন্স পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেখানে কম্পালসারি পেপার হিসেবে ইতিহাস থাকে 100 মার্কসের। এখন ইন্ডিয়ান হিস্ট্রির যে 100 মার্কসের যে মেন্সে পেপারটা থাকে সেই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অর্থাৎ প্রিলিমিনারি থেকে মেন্স অবধি এই যে টোটাল 150 নম্বরের ইতিহাস থাকছে, এই ইতিহাসটা কিন্তু পুরোটাই থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। ইন্ডিয়ান হিস্ট্রির যে 3টে পার্ট রয়েছে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস, মিডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রি বা মধ্য ভারতের ইতিহাস এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাস, এই 3টে পার্টকেই তোমাদের কিন্তু কভার আপ করতে হচ্ছে কম্পালসারি হিসেবে ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি এবং মেন্সের হার্ডেল টপ করার জন্য। এখন তোমরা প্রত্যেকেই জানো যে বিসিএসে এই রিসেন্ট কয়েকটা বছরে কম্পিটিশনের লেভেলটা কী হারে বেড়েছে এবং একই সঙ্গে অপশনাল পেপারটা একটা একটা অত্যন্ত বলা যেতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু ক্রমশ উঠে এসেছে। কারণ মেন্স পরীক্ষার হার্ডেল যখন তুমি টপকাতে যাচ্ছ, মেন্স পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু অপশনাল পেপারেরও কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করাটা খুব জরুরি। কারণ অপশনাল পেপারে যদি তুমি ভালো মার্কস সিকিওর না করতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট বা ইন্টারভিউর জন্য যে মেধা তালিকা তৈরি করা হয় সেই চূড়ান্ত মেধা তালিকায় কিন্তু নাম আসা খানিকটা কষ্টকর। সে কারণের জন্য কম্পালসারি পেপারের সঙ্গে সঙ্গে অপশনাল পেপারের মার্কস তোলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, তাহলে ইতিহাসকে অপশনাল পেপার হিসেবে রাখবো কেন? কারণ দেখো, প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস এর মেন্স এই দুটো পেপারে যে তোমরা এই দুটো পরীক্ষায় তোমরা যে 150 নম্বরের ইতিহাসের পরীক্ষাটা দিচ্ছ কম্পালসারি হিসেবে, সেটা কিন্তু আগেই বলেছি এন্টায়ার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। এবারে আমরা যদি ডব্লিউবিসিএস অপশনালের হিস্ট্রির সিলেবাসটা দেখি, সেখানে কি কি রয়েছে। অপশনাল পেপার দুটো ভাগে পরীক্ষা হয়, দুটো পার্টে পরীক্ষা হয় এবং বলা যেতে পারে যে অপশনাল পেপারের পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের যদি জায়গাটা যায় তাহলে দুটো পার্টে ভাগ করা থাকে। একটা হলো ইন্ডিয়ান হিস্ট্রি এবং আরেকটা যেটা হলো আধুনিক পৃথিবীর ইতিহাস বা আধুনিক পৃথিবীর বা আধুনিক ইউরোপের ইতিহাস এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বা হিস্ট্রি অফ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বা সমসাময়িক ইতিহাসের বা সমসাময়িক ইতিহাস বা সমসাময়িক পৃথিবীর ইতিহাস। এই যে ইন্ডিয়ান হিস্ট্রির যে পেপারটা রয়েছে ডব্লিউবিসিএস অপশনালে, এই ইন্ডিয়ান হিস্ট্রির পেপারটার ভেতর কিন্তু পুরোপুরি প্রাচীন ভারত অর্থাৎ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মিডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ মুঘল এবং সুলতানি যুগ এবং আধুনিক ভারতের ইতিহাস অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির পুরো সেগমেন্টটাই কিন্তু তোমাদেরকে অপশনাল পেপারের ক্ষেত্রে পড়তে হচ্ছে। এখন এই যে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রির যে সিলেবাসটা যেটা অপশনালের ক্ষেত্রে পড়তে হচ্ছে,
একইভাবে এই সিলেবাসটাই তোমাদেরকে কিন্তু প্রিলিমিনারির যে হার্ডেলস রয়েছে, সেখানে যে 50 মার্কসের যে ইতিহাসের কম্পালসারি পরীক্ষাটা তোমাদেরকে ওখানে প্রিলিমিনারিতে যে কম্পালসারি হিসেবে ইতিহাসে 50টা মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে, সেটাকে যেমন ইনক্লুড করছে। একই সঙ্গে ডব্লিউবিসিএস অপশনালের ইতিহাসেরই ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টারটা বা ইন্ডিয়ান হিস্ট্রি টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি সিলেবাসটা কমপ্লিটলি তোমার ডব্লিউবিসিএস এর যে মেন্সের যে পরীক্ষা, সেখানে যে ইতিহাসের 100 নম্বর কম্পালসারি থাকছে, সেটাও কিন্তু কমপ্লিটলি কভার আপ করছে। তার মানে যেটা দাঁড়ালো যে ডব্লিউবিসিএস এর অপশনাল হিস্ট্রির ইন্ডিয়ান হিস্ট্রির যে পার্টটা রয়েছে, সেটাকে যদি তোমরা ভালোভাবে তৈরি করতে পারো, সেটাকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তৈরি করতে পারো, তাহলে কিন্তু কম্পালসারি এবং মেন্স এই দুটোতে যে টোটাল 150 নম্বরের যে তোমাদেরকে ইতিহাসের হার্ডেল টপকে আসতে হচ্ছে, সেই দুটো কিন্তু ইজিলি কভার আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ অপশনাল হিস্ট্রিতে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তোমরা যদি তৈরি হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি বা মেন্সের ইতিহাসের জন্য আলাদা করে কিছু পড়ার প্রয়োজন পড়ছে না। অর্থাৎ কম্পালসারি পড়লে তোমরা পুরো বিষয়টাকেই অর্থাৎ অপশনাল ইতিহাসটা পড়লে, ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা পড়লে কম্পালসারি এবং প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস এর মেন্সের কম্পালসারি এবং ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, এই দুটো পরীক্ষাকেই তোমরা ইজিলি কভার আপ করা সম্ভবপর হচ্ছে। পড়ে থাকলো সেকেন্ড যে পার্টটা, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের ইতিহাস। এই পেপারটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে স্যার এটা, বা অনেকেই এটা অভিযোগ করে বা অনেকেই বলে যে এটা তো একেবারে একটা নতুন পেপার, তো এই পেপারটা সম্বন্ধে তো আমাদের খুব একটা কোনো আইডিয়া নেই। ইউরোপের ইতিহাস এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের ইতিহাস সম্পর্কে বলতে পারি এই পেপারটা হলো ভীষণ ইন্টারেস্টিং একটা পেপার। এবং তোমরা যদি ডব্লিউবিসিএস অপশনালের বিগত 5 বছর, মানে 2014 থেকেই আমরা যদি ধরি, 2014 থেকেই সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে, তো 2014 থেকে 2019 এই পিরিয়ডটার যদি আমরা 5 বছরের যে বিগত অপশনালের ইতিহাসের যে প্রশ্নগুলোকে নিয়ে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করি, তাহলে দেখা যাবে যে এই আধুনিক ইউরোপের ইতিহাস এবং সমসাময়িক বিশ্বের ইতিহাস এই পেপারটা থেকে খুব সাজেস্টিভ প্রশ্ন এসেছে এবং বলা যেতে পারে সিলেক্টিভ প্রশ্ন এসেছে। অপশনাল পেপার হিসেবে ডব্লিউবিসিএস এ ইতিহাস রাখার সবচেয়ে যেটা উপকারিতা হচ্ছে যে তোমাকে এখানে কিন্তু কতগুলো সঠিক স্ট্র্যাটেজিকে মেনটেন করতে হবে, এবং তোমাকে যেটা করতে হবে বা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাস্ট সিলেবাস চেঞ্জ হওয়ার পরের বছর থেকে বা সিলেবাস চেঞ্জ হওয়ার সময় থেকে বা তার আগেও আমরা যদি বিগত 10 বছরের ডব্লিউবিসিএস অপশনাল হিস্ট্রির যদি প্রশ্নগুলোকে দেখি, তাহলে দেখা যাবে থিম একই আছে, কনসেপ্ট একই আছে, প্রশ্নগুলোকে শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিরাট ডব্লিউবিসিএস এর যে মেন্সের যে সিলেবাস প্লাস অপশনালে পড়াশোনা, সেটাকে লঘু করার জন্য বা সেটাকে যাতে সাইমultaneously দুটোকে একই সঙ্গে পড়াশোনা করা যায়, তার জন্য ইতিহাসকে প্রস্তুতি অপশনাল পেপার হিসেবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে জুড়ি মেলা ভার। কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। দেখো, একটা প্রশ্নের উদাহরণ দিয়ে তোমাকে বলি যে 1857 সালের মহাবিদ্রোহ, এই প্রশ্নটাকে যদি আমরা বিসিএস এর বেশ কয়েকটা বিগত বছরের প্রশ্নের রেসপেক্টে আলোচনা করি যে কিভাবে প্রশ্নটা দিয়েছে, তাতে দেখা যাবে এই প্রশ্নটা মোটামুটিভাবে 4 রকমের ভাবে দেওয়া হয়েছে। একবার দেওয়া হয়েছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, একবার দেওয়া হয়েছে 1857 সালে মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা চলে, একবার দেওয়া হয়েছে 1857 সালে মহাবিদ্রোহ সংক্রান্ত যে রিসেন্ট হিস্টোরিওগ্রাফি বা সাম্প্রতিক ইতিহাস চর্চা, এটাকে নিয়ে আলোচনা করো। রাইট? এই 3 বা বেসিস। তার মানে তোমরা যদি স্রেফ 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতিটাকে খুব ভালো করে পড়ে যাও, আর ওই প্রকৃতিটার ভেতরে কিন্তু সব ধরনের সমস্ত এই আসপেক্টগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা, 1857 সালে মহাবিদ্রোহ সংক্রান্ত যে ইতিহাস চর্চা তার পুরো আসপেক্টটা তোমরা পাবে। এমনকি 1857 সালে মহাবিদ্রোহের যে রিসেন্ট ট্রেন্ড সেটাকে কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় বা জাতীয় বিদ্রোহ বলা যায় না, সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা এক ছাতার তলায় কিন্তু পেয়ে যাচ্ছ।
অর্থাৎ আরেকটা আমি উদাহরণ দিয়ে বলতে পারি তোমাদেরকে যে ঊনবিংশ শতাব্দীতে ভারতে যে নবজাগরণ ঘটেছিল, রাইট, ভারতে যে নবজাগরণ বা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, এই প্রশ্নটারও কিন্তু দেখবে অনেক রকমভাবে বিসিএস দিয়েছে। 2015, 2016, 18, 19 যে পাশ্চাত্য শিক্ষার প্রসার কীভাবে ঘটেছিল, পাশ্চাত্য ভারতে পশ্চিমী শিক্ষার ক্ষেত্রে জাগরণ, এই রেনেসা বা নবজাগরণ কীভাবে ঘটেছিল, এই প্রশ্নগুলোকেও ঠিক একইভাবে তোমরা যদি একটা অর্থাৎ 19 শতাব্দীর যদি নবজাগরণটাকে যদি আমরা ভালো করে তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে সেখান থেকেই কিন্তু 19 শতাব্দীর নবজাগরণ বা ঊনবিংশ শতাব্দীতে ভারতে যে যুক্তিবাদী রেনেসা শুরু হয়েছিল বা ঊনবিংশ শতাব্দীতে যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, এই সব প্রশ্নগুলোর আনসার একটা ছাতার তলায় কিন্তু পাওয়া সম্ভবপর। এবং মডার্ন ইউরোপ বা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের যে পেপারটা রয়েছে সেখানে কিন্তু বেশ কতগুলো সিলেক্টিভ প্রশ্নকে কমপ্লিট করলেই বা কভার আপ করলেই সেখান থেকে কিন্তু এন্টায়ার প্রশ্নগুলোকে আনসার করা সম্ভবপর। তাই একটা বিষয়কে হলফ করে বলতে পারি যে ডব্লিউবিসিএস অপশনাল পেপার হিসেবে ইতিহাসকে রাখার যৌক্তিকতা এটাই যে অপশনাল পেপারে তুমি যে এন্টায়ার ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়ছো, এক তো সেখান থেকে তোমাকে অনেক কম লেবার দিতে হবে, ডিভিডেন্ডটা অনেক বেশি পাবে, কারণ সিলেক্টিভ উপায়ে যদি তুমি বা সাজেস্টিভ উপায়ে যদি ঠিকঠাক করে প্রশ্নগুলোকে বাছাই করে আনসার করতে পারো, তাহলে একটা প্রশ্নের ভেতর অনেকগুলো প্রশ্নকে কিন্তু সমাহার করা সম্ভবপর। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি, অশোকের ধম্ম। অশোকের ধম্ম এটাকে নিয়ে বিসিএস অনেকভাবে প্রশ্ন দিয়েছে। অশোকের ধর্ম কি বুদ্ধ ধর্মের সমর্থক ছিল? অশোকের ধর্ম কি, অশোকের ধর্মকে নিয়ে আলোচনা করো বা অশোকের ধর্মকে মৌর্য সাম্রাজ্যের পতনের পক্ষে কতটা উপযোগী ছিল বা অশোকের ধর্মকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী করা হয়ে থাকে। এই সব প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো অশোকের ধর্ম যদি আমরা শুধুমাত্র ভালো করে তোমরা পড়ে ফেলতে পারো এবং অশোকের ধর্মের এই আসপেক্টগুলোকে যদি দেখে যাও, তাহলে কিন্তু একটা প্রশ্ন করলে অনেকগুলো প্রশ্নের কিন্তু আনসার করা সম্ভব। আর এখানেই রয়েছে কিন্তু বিসিএস এর অপশনাল পেপার হিসেবে ইতিহাস রাখার সার্থকতা। যেহেতু তোমরা প্রায় প্রত্যেকে ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি ইতিহাসকে কমনভাবে পড়ে এসেছো, তাই এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের ধারণা আগের থেকেই তৈরি আছে। শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক স্ট্র্যাটেজিকে সামনে রেখে পড়াশোনা। সেটা করলেই তোমরা অপশনালের যে জায়গাটা সেটাকেও যেমন ইমপ্রুভ করতে পারবে, একইভাবে কম্পালসারি ডব্লিউবিসিএস এর মেন্সের কম্পালসারি 100 নম্বরের যে ইতিহাস যে সাবজেক্টটা থাকে, ইতিহাস যে পেপারটা থাকে এবং প্রিলিমিনারি যে 50 নম্বর ইতিহাস থাকে সেটাকে টপকানো সম্ভব। ধন্যবাদ, ভালো থেকো।